ঠিক আছে, জয় গুরু। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে 18ই অক্টোবর 2025 আর আমরা চলে এসেছি লালনের আখড়ায়। লালনের 135তম তিরোধান দিবস উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলা প্রাঙ্গণে রয়েছে। বন্ধুরা, আজকে আমরা এই মেলা নিজেরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। মেলার মূলত দুইটা পার্ট রয়েছে। একদিকে দোকান পার্ট, আমরা এখন এই দোকান পার্টের এই দিকটা এসেছি। এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, বিভিন্ন ধরনের তৈজসপত্র এবং বিভিন্ন খেলনা এগুলো বিক্রি হচ্ছে এদিকে। সবাই লালনকে ভালোবাসে এবং আমরা সবাই লালন প্রেমী, লালনের ভক্ত বলে না। লালন ভক্ত, এটা গুনাহ হয় এবং মিথ্যা বলা হয়। আমরাই সারা সবাই যাই সব লালনের প্রেমী। লালনের প্রেমে আসছেন? কত দূর থেকে এসছেন আপনি? ঢাকা, চট্টগ্রাম। ওই আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন। ঢাকার কোন অঞ্চলে বাড়ি? পুরান ঢাকা। পুরান ঢাকা। লালনকে কত বছর ধরে আসেন আপনি এখানে এই মেলাতে? আমার এই তরিকত লাইন বা পাগলামি ফটিকের লাইন আজকে 40 বছর। 40 বছর? না, এই মেলায় আসেন কি 40 বছর থেকে? না, 20 বছর। 20 বছর থেকে আসেন মেলায়। কেমন লাগে এখানে আসতে পেরে? ঠিকই, মানুষের মন কখনো গোমরা হয়ে গেলে জি প্রফুল্ল করার জন্য একটু বাইরে যায়, মানে পাতলা করার জন্য। আবার কেউ আছে একটা অলির দরবারে এসে কিছু আমল করে, শ্যাম সাধনা করে, সাধন করে, আর কিছু রূপ দর্শন করে। এই যে এখানে আসছি বিদায় আপনি আমার সামনে একটা রূপ। জি এই আপনার সাথে সাক্ষাৎ নাও হইতে পারতো। ঘরে শুয়ে থাকলে আপনার সাথে না হইতে। এটা একটা মিলন মেলা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আসি জি, সালাম আলাইকুম। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি বানানো হচ্ছে। বিশাল মিষ্টি তো দেখছি ভাই। এগুলো কতটুকু ওজনের? এগুলো মিষ্টিগুলো 400 গ্রাম করে আছে। বিশাল বিশাল সাইজের মিষ্টি। এগুলো কি ছানার জিলাপি? বন্ধুরা, কুষ্টিয়ার কুলফি মালাই নিয়ে নিয়েছি। এখন কুলফি মালাই টেস্ট করে দেখি কেমন এটা মজা। এই ক্যামেরাটা একটু ধরো, তাহলে হচ্ছে না। মজা আছে বন্ধুরা। এই মেলাতে বিদেশিরাও এসছে। বন্ধুরা, যাই হোক, এই মেলায় এসে কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছি। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা এখানে এসেছি। তো মূলত আসলে এখানে এসে যা বুঝলাম সকাল সকাল এসে, যে এটা আসলে বিকালের দিক থেকে এই জায়গাটা বেশি জমজমাট থাকে। গান বাজনাগুলো আসলে বিকালের দিক থেকে হয়। আর এই মেলার দুইটা পার্ট রয়েছে। একদিকে এমনি দোকানপত্র, যেমন এই যে এই পাশটায় হচ্ছে দোকান পার্ট, দেখতে পাচ্ছেন। আর ঠিক তার অপোজিট দিকে এই পাশে হচ্ছে মঞ্চ করা আছে। এই মঞ্চে এখান থেকে গান পরিবেশন করা হয়। পাশাপাশি এই মঞ্চের পাশ দিয়ে অনেক ফকির এবং পাগল তারা হচ্ছে এখানে শুয়ে আছে।
এবং এই পাশটায় দেখছি যে বিশেষ করে এই পাশটায় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঢাকা, নারায়ণগঞ্জ এই এলাকাগুলো থেকে যারা এসছেন তারা মূলত এই সাইডগুলোতে আছেন। দেখলাম অনেক সাধুরা আছে এবং অনেক ফকির এবং পাগলরা এই সাইডেগুলোতে আছে। তো ওই দিকে গেলে আসলে সেভাবে ভিডিও করা যাচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না আর কি, কারণ এই পাশটায় দেখা যাচ্ছে যে তারা সিদ্ধি খাচ্ছে র্যান্ডম এবং সিদ্ধি ওপেনলি বিক্রি টিক্রি হচ্ছে। এই সকল দৃশ্যগুলো আর কি সেভাবে তারা ভিডিও করতে দিচ্ছে না। আর এখানে রয়েছে আখড়া বাড়ি, আমরা একটু এই আখড়া বাড়িতে যাব। এখানে গান হয়, গতবারও এসে দেখেছিলাম এখানে গান হয়, তো এখন দেখি এখানে গান হচ্ছে কিনা, এখানে যে আমরা গান শুনবো। আলেক আলেক সর্বত্র লিখিত, তিনি সর্বত্র লিখিত হয়ে আছে, তিনি আয়াত হয়ে আছে। যে পড়তে পারে সে পড়তে পারে, যে পড়তে পারে না সে কোনোদিন পড়তে পারে না। সে মুখে আল্লাহ আল্লাহ করবে, শয়তানের বাচ্চা। আল্লাহকে সে জানবে না, কারণ সে নিজের দিকে তাকায় না। নিজের দিকে তাকাইছে, তাকালে সে বুঝতো আল্লাহ তুমি, আপনি আল্লাহ, ডাকো আল্লাহ বলে। তুমি নিজে আল্লাহ, আবার আল্লাহ আল্লাহ করে ডাকো, কারো ডাকো তুমি। তার সাহিত্যের প্রত্যেকটা গান যদি আপনারা মনে করেন যে কোমর নাচাইয়া মাজা দুলাইয়া গান গাইলে বিনোদন দেখতে যান আপনারা, আমরা মনে করি আপনি ফকির লালন শাহের ধারা এখন আসেন নাই। সাধুর যোগ লচরণে ধুলি লাগবে কি পাপির আশার সিন্ধু তীরে বসে আছি গো সদা, আশার সিন্ধু তীরে সাধুর যোগ লচরণের ধুলি, সাধুর যোগ লচরণের ধুলি লাগবে কি এই পাপের গায়। আশার সিন্ধু তীরে বসে আছি গো সদা, আশার সিন্ধু তীরে। বন্ধুরা, আমরা একদম লালনের মাজারের ভেতরে চলে এসেছি। আর এই বাঁদিকে এই পাশেই রয়েছে লালনের মাজার। এই লালনের মাজারের ভেতরে এই লালন সাহিত্য আছে। আর এই পাশটা হচ্ছে অডিটোরিয়াম। আমরা অডিটোরিয়ামের দিকে চলে আসলাম। এই
অডিটোরিয়ামের সামনে হচ্ছে মাজার, আর মাজারের পাশে রয়েছে অডিটোরিয়াম। আর এই অডিটোরিয়ামের ভিতরে এখন দেখতে পাচ্ছি যে লালনের যারা ভক্ত, যারা লালনের প্রেমিক রয়েছেন, তারা এখানে এই যে খুব সুন্দর করে জায়গা নিয়ে এরা বিশ্রাম নিচ্ছে। মূলত যেহেতু মূল অনুষ্ঠানগুলো আসলে রাত্রে হয়, তো রাত্রে অনুষ্ঠানের পরে এখন সবাই বিশ্রাম নিচ্ছে, দেখতে পাচ্ছেন। জয় সাধুগুরু মানে এই লালন সম্বন্ধে আমার গুরু গোসাই ছিল। গুরু গোসাই থেকে আমরা জানিয়ে আসছি এবং গুরু আমাদের শিক্ষা দিছে যে এই লালন অনুসারে লালনের কথাবার্তা আর এই মানব দেহের সম্বন্ধে জীবন সত্য, এই ভালোভাবে চলা, সত্য বল সুপথে চল এবং মানে সূক্ষ্ম শান্ত মধুর ভাব আর মানুষকে ভালোবাসা, মানে সুকাজ, ভালো কাজ, সহজ কাজ, এইগুলো করার জন্য আছে। বাদ বাকি যেগুলো বঞ্চিত করে দিতে হবে, মানে যেগুলো আল্লাহ প্রাপ্তি হয় যাবে। আর এই যে এই অনুষ্ঠান যে এখন হচ্ছে, এটা কিসের উপরে? এটা কার্তিক মাসে, আমরা তো জানি না, তো শুনছি যে উপার দিবসের উপরে। হ্যাঁ, উপার দিবস, লালন সাইজির উপার দিবস অনুকূলে এই খাদ্য সেবাটা হবে। এই লালন মেলায় বিভিন্ন জায়গা থেকে লালনের ভক্ত, অনুরাগী এবং সাধারণ দর্শনার্থীরা এখানে দেখতে এসছে। তো আমরা একটা জিনিস একটু ট্রাই করার চেষ্টা করব যে যারা এখানে এসছে তারা আসলে কী উদ্দেশ্যে এসছে, তাই সেটা একটু জানার চেষ্টা করবো ওনাদের কাছ থেকে, এবং তারা জানে কি না যে আসলে এই মেলাটা কেন হচ্ছে বা এখন তারা কেন উপস্থিত হয়েছে, এই বিষয়টা আমরা একটু ট্রাই করে দেখার চেষ্টা করি। চলুন দেখি। লাঠি, লাঠি বাংলায় বলে লাঠি, আশা বলে না? এই তো আমি আগেই তো বলছি, বাংলায় বলে লাঠি। আশা তো পার্সি ভাষা, সাংস্কৃতিক ভাষা, পার্সি ভাষার ভিতর গেল ওটা। আর এখন এই যে এই আয়োজনটা হয়েছে, এটা কি উপলক্ষে মূলত এই আয়োজনটা? আয়োজনটা সাইজির উপাধি দিবস উপলক্ষে। জি। ওনার জন্ম কি এই একই দিনে ছিল, এটা জানেন কি? অনেকে বলে যে একই দিনে, আমি না, সেটা আমার জানা নেই। হয়তো এই জায়গায় যারা থাকেন সবসময়, তার যারা ভক্ত, তারা বলতে পারবে। আমরা হচ্ছে এই জায়গার স্মরণে আশেকান, যাকে বলে আশেকান, আমরা সাইজির স্মরণে। হ্যাঁ, আলাদা। আমরা হচ্ছে আশেকানের জায়গার, তাকে স্মরণে, তার স্মরণে আসা। আমার নাম আমিন দরদি আল চিশতিয়া। আমি আসছি ময়মনসিংহ থেকে। বৈরাগ্যের তাতে যদি হয় চরলাভ, স্বার্থ সৈব বৈরাগ্যের তাতে যদি হয় চরলাভ, তবে দয়াময় কেন সর্বদাই
তবে দয়াময় কেন সর্বদাই বিভক্তি বলে দুষিলেন তাই কোন সাধনে তারে পাই কোন সাধনে তারে পাই না হলে সেই ধন কেউ পায় না রে বিনা কাজে ধন পার কে করিতে পারে বিনা কাজে ধন পার গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হলে গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হলে সেই ধনকে পাই না রে বিনা কাজের ধন পার্ব করিতে পারে বিনা কাজের ধন পার্ব স্কুলে 10 জন পড়ে গুরুর মনে ওই বাসনা সব সমান করে এক স্কুলে কতজন পড়ে গুরুর মনে ওই বাসনা সব সমান করে পরে এসে আগে গেলে পরে এসে আগে গেলে পরীক্ষাতে পাস করে বিনা কাজের ধন পার্ব করিতে পারে বিনা কাজের ধন পার্ব জয়গুরু আলেক সাই আমাদের ফকির লালন সাইজিকে নিয়ে বিশাল আমরা আজ থেকে আমি এখানে আসি পাকিস্তান কোর্টের থেকে 80-85 বছর ধরে এখানে আসা যাওয়া। তারপরে আমার গুরু চলে গেছে, মামুন নদী আমার গুরু ভাই ছিল, সেও চলে গেছে। রেজুল ফকির আমার গুরু, আমার দাদা গুরু সাধন সাইজি উনিও চলে গেলেন। আমার ঠিকানাটা রাজবাড়ি জেলা গোয়ালন্দ থানা দলদিয়া। ওখান থেকে আমরা দীর্ঘজীবী আজকে আমরা এখানে আপ ডাউন করতেছি। তারপরে এখানে আসি যাই, আসা যাওয়ার মাধ্যমে ধরুন তার আক্ষেপ মিটে না। সাইজির যত গানই গাচ্ছে বা তার ভাষায় শুনলে তার ভাষায় শেষ করা যায় না। যেটুকু ভাষাই আছে এই ভাষা নিয়ে আমরা ধরো আজকে দীর্ঘজীবী। গুরুজির যে শিক্ষা সেটা আসলে কি? সাইজির যে শিক্ষাটা ধরেন এই দেহটা পরিপূর্ণ, এই দেহটাকে চিনা পরিপূর্ণ অক্ষয়, এমন একটা শিক্ষা। মানে দেহ কোনো খণ্ডত্ব নেই। হ্যাঁ, আর আমরা ধরো আমরা দুইজনেই করে বেড়ে দুইজন, আমাদের কোনো ছেলে সাথে আমরা ভক্ত ছেলে পেলেই। তাছাড়া আমাদের জন্ম আমরা হয়ে করে আছে, আমার গুরু এমন শিক্ষাই দিয়ে গেছে যাতে কোনো। আপনি কি সাইজির ভক্ত না আশেকান? সাইজির এই ঘরেরই আমি আশেকান না। আমার গুরু রেজুল ফকির ছিল আমার ওই সাইজির সাথে। তারপর আমার দাদা গুরু ছিল সাধন সাইজি, সে আমার লালন সাইজির সাথে ছিল। তারপরে এসে না আমরা আইসি, তারা 3 সিঁড়ি পরে এসে আমরা গেছে। তো উনি আজকে 200-250 বছর চলে গেছে, যার জন্য আজকে আমরা
তারপরেও আমাদের বয়সও আমরা বর্তমানে এই যে আধুনিক সময়ে এখন এই সাইজের শিক্ষা কিভাবে আসলে বাস্তবায়িত হতে পারে? বাস্তবায়িত সাইজের শিক্ষাটা একমাত্র গুরুর কাছে গেলেই, আত্মসম্মান হইলেই সেই শিক্ষাটা তার পরিপূর্ণ। তোমার আজকের এই দেহটা যে ফেলে আসো, ঠিক এইভাবেই তুমি ধরে রাখতে পারবা যদি গুরু শিক্ষা তুমি নেও। আর গুরু যদি শিক্ষা দেয় মানে রক্ষাকারী, মানে জীবের দরজাটা রক্ষা করা। যেমন আজকে ভাই আপনার নাম? আমার নাম সুভাষ। আপনি কত দূর থেকে এসেছেন? আমি নাটোর থেকে এসেছি। নাটোর থেকে আসছি। আপনি কি সাইজের ভক্ত বা আশেকান নাকি? হ্যাঁ হ্যাঁ, সাইজের ভক্ত। এখন সাইজি সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। সাইজি সম্পর্কে জানানোর কয়েকটা বিষয় আছে তো, অনেকেই জানতে চায় সাইজির সম্পর্ক, মানে ওনার জীবন কেমন ছিল, এটা একটা বিষয়। আবার কেউ বলে উনি কোন জাতের ছিল। সাইজির দীক্ষা, সাইজি যে দীক্ষা দিয়ে গেছে, দীক্ষাটা আসলে যেটা এখন চলছে এটা হচ্ছে আপনার এই কি বলে যে আচার অনুষ্ঠানের দীক্ষা, এইটা আসলে সাইজের দীক্ষা না। সাইজের দীক্ষা হচ্ছে জ্ঞানের দীক্ষা, যে জ্ঞান অর্জন করবে, তারপরে এটাকে বলে জ্ঞান অর্জন করার পরে এটা বলে স্নাতক, ওখান থেকে স্নাতক শব্দটা আসছে। এবং এখন বলে মানুষ ওই যে ভেগ খেলাপথ নেওয়া, আসলে ওই আনুষ্ঠানিকতাটা মূল না। মূল হচ্ছে সাইজের এই যে জ্ঞান চর্চা, জ্ঞানের মধ্যে সে অগ্রসর কতটুকু, সেই অগ্রসরতার উপর নির্ভর করে। এবং যেইভাবে আমরা যেই পোশাকে যেই লেবাজেই চলি, যদি প্রকৃত জ্ঞানটা ধরতে না পারি, গ্রহণ করতে না পারি, তাহলে সব বৃথা। এই মেলা, এই হাজার হাজার মানুষ আসা, এত অর্থ, শ্রম, সময়, এত উদ্যোগ, সব কিছু বৃথা হবে যদি আমরা সত্যিকারের জ্ঞানটা না বুঝি। আর এই 2025 সালে এসে সাইজির দীক্ষা মানুষের মাঝে আসলে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা কি ভাবছেন? আপনি কিভাবে চিন্তা করেন? আমরা বাউলরা তো আসলে ওইভাবে সংগঠিত না, যার জন্য আমাদের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ হয় না। কিন্তু আমরা এটা ভিতরে ভিতরে কাজ করি। প্রত্যেক বাউল ফকির যারা এই মতাদর্শ, তারা কিন্তু যার যার জায়গা থেকে এই কথাগুলো বলার চেষ্টা করতেছে। অনেকে আসছে, শুনছে, আমরা এদেরকে বলি ভক্ত। তো এখন তো সাইজির যেই মতবাদ, ওনার যে দর্শন, এটা তো আরও অনেক বেশি প্রাসঙ্গিক এই সময় এসে, যখন ধর্মীয় উগ্রবাদিতা সারা দেশে, এই যে 5ই আগস্টের পরে যেইভাবে বাউলদের ধরে ধরে এসব প্রকাশ্যে এরকম ভিডিও করতেছে, চুল কেটে দিচ্ছে, ভিডিও করতেছে, মানে দেশটা কেমন, মানে সে একটা অপরাধ করতেছে, সেটা ভিডিও করে ফেসবুকে ছাড়বে, এখানে প্রশাসন কোনো ধরনের ভূমিকা রাখবে না। তারপরে মাজার প্রকাশ্যে ভাঙচুর করবে, মানুষের মৃতদেহ তুলে পোড়াবে। এই যে ধর্মের নামে যেই অধর্ম, এই মানুষগুলার আসলে সাইজির জ্ঞান যদি একটু থাকতো, মানবতার জ্ঞান। সাইজি তো বলে গেছেন যে মানুষ ভজলে সোনার মানুষ হবে। হ্যাঁ, এখানে আসলে উনি কি বলতে চেয়েছেন? মানুষের প্রতি ভালোবাসা নাকি অন্য কিছু? না না, এইটা ওই অর্থে না যে মানুষকে আমি সেবা করলাম, খেতে দিলাম, তারপরে অর্থনীতিভাবে উপকার করলাম, এইটা মানুষ ভাজা না। মানুষ ভাজা হচ্ছে এই পরম সৃষ্টি, যেটা সৃষ্টির যে গুরু সত্য, এই সত্যটাকে মানুষের মধ্যেই নিহিত আছে, মানুষের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে। এই মানুষের মধ্যে খোঁজাটা কিন্তু বাইরে না। আমি নিজে মানুষ, আমি আমার মধ্যে খুঁজবো, ওই অন্য মানুষের মধ্যে আমি সৃষ্টিকর্তার শক্তি খুঁজলে পাবো না। নিজের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যেই এটা বিরাজমান, মানুষের মধ্যেই এটা প্রকাশ, মানুষের মধ্যে এটা অনুভূত হয়, এর বাইরে কোথাও অনুভূত হয় না। এটা হচ্ছে মানুষ ভাজা। কিন্তু আমি যদি একটা মানুষকে আপনি অর্থ দিয়ে উপকার করেন, এটা ক্ষণিকের, এটা থাকবে না, এবং এটা পৃথিবীর সব মূল চাহিদাও না। মূল চাহিদা হচ্ছে মানুষের জ্ঞান। জ্ঞান মানুষকে শান্ত করে, অজ্ঞানতা থেকে দূর করে, অপরাধ কমায়, সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ কমায়। সুতরাং ওই জ্ঞানটা যে অর্জন করবে, ওইটাই হবে আসলে মানুষ ভাজা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এই ঘাটে কি হয়েছিল?
এই যে এটা আসলে রাজঘাট নামে পরিচিত, এটা স্থানীয় কালীগঙ্গা নদী। এখানেই যে লালন যে ছোটোবেলায় কুষ্ঠরোগী হলে ওর বাসা মানে বাড়ি থেকে যখন ভেলায় ভাসায় দেওয়া হয়, ভাসতে ভাসতে ঠিক এইখানে এসে পৌঁছায়। এখানকার স্থানীয় মলম শাহ উনি এনার খোঁজ পায়। যেহেতু ওনারা নিঃসন্তান ছিল, তখন লালনকে ওদের বাসায় নিয়ে যেয়ে মানে শুশ্রূষা দিয়ে সেবা দিয়ে সুস্থ করে তোলে। তারপর থেকে আস্তে আস্তে লালনের যে জ্ঞান, লালনের যে দর্শন, মানুষের যে ভালোবাসার দর্শন, মানব প্রেম, হ্যাঁ, যে মানুষ বুঝলে শোনার মানুষ হবি, এই আস্তে আস্তে লালন হয়ে ওঠা। তারপর সে বৈরাগী হয়। এইভাবেই মানে লালনের জীবন শুরু। সেজন্য এই ঘাটটা খুব গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। যুগে যুগে বাবা মাওলানা, औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना, औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना। हाली पेटे आसो तुमी यार लामेर माझी आसी आमी, आली पेटे आसो तुमी लामेर माझे आसी आमी, मिमेते मुहम्मद सेजे, मिमेते मुहम्मद सेजे, जुगे जुगे बाबा मौलाना, औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना, औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना। এখানে এসে আপনি কি দীক্ষা লাভ করলেন? মোটামুটি ভালোই লাগলো। ভালো লাগলো? শুধু দেখলেন? নতুন কিছু কি অর্জন করতে পারলেন এবার এসে? নতুন কিছু আমি সিদ্ধি পাইনি, খাই না, অথচ কোন নেশা করি না। আমি পাগল পুকুরের সাথে औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना। আব্দুল্লাহর হয় চক্ষু কানা, চিনে না সে পরা গোনা, আব্দুল্লাহর হয় চক্ষু কানা, চিনে না সে পরা গোনা, এই দুনিয়া হবে ফানা, এই দুনিয়া হবে ফানা, সঙ্গে যাবে বাবা মাওলানা, औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना, औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना। मौलाना गोर मौलाना गोर, मौलाना गोर मौलाना गोर हमार बाबा मौलाना, औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना, औलादे रासूल मदीनार फूल हमार बाबा मौलाना। জয় গুরু আলেকসাই। প্রথমে কি দিলেন? শর্ট দিয়ে দিলেন। এটা কি আপনার ওই রুটির সাথে প্যাকেজ নাকি চা আলাদা রুটি আলাদা? রুটি কত করে নেবেন? আমরা এখন বসেছি লাহিনী বটতলায়, খালপাড়ের পাশে যে জাফর মামার টি স্টল, সেখানে মালাই চা খাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের মালাই চা চলে আসতেছে। এই হচ্ছে আমাদের মালাই চা, একদম মালাই লোডেড চা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেন। চা একদম মালাই লোডেড চা দেখতে পাচ্ছেন।
জাফর মামার চা। এটা কাটার কারণে গরমটা বাইরে লাগছে। আমরা কাপ দিয়ে গরম না দারুণ মালাই চা, খুব মজাদার। আজকে রিভিউ নিব, আজকে রিভিউ নিব খাওয়ার পরে কেমন লাগছে। আমরা এই যে জাফর মামার চা খাওয়া শেষ করলাম, এখন আমরা রিভিউ নিব। আমাদের সঙ্গে আজকে আমার আরও কয়েকজন কলিগ আছে, আমার ছোট ভাই আছে, সবার কাছ থেকে শুনবো। তবে ছোট ভাইয়ের কাছ থেকে শুনলে বেশি একটা ভালো কিছু পাবো না, কারণ যশোরের যে মালাই চা সেটা আসলেই অনেক বেশি রিচ। তো তারপরেও ওর কাছে একটু জানতে চাবো যে কেমন লেগেছে আজকে চা খেয়ে। ভালো, মোটামুটি ভালো, খুব একটা ভালো না, মোটামুটি ভালো। মানে কিসের জন্য তোমার কাছে বেশি ভালো লাগে? মালাই আর একটু হলে ভালো হতো, যেহেতু যশোরের যে মালাই চা সেটা আসলে অতুলনীয়, ওটার সাথে কোনো ইয়া হবে না। তারপরে আমাদের এই যে ভাই আছে, ভাই বলেন কেমন লেগেছে আপনার কাছে? হ্যাঁ, চা ভালো হয়েছে, ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে, আবার আসবো ইনশাল্লাহ। আবার আসবেন কি লালন মেলাতে আসবেন নাকি? রবীন্দ্র কুঠিবাড়ি হয়ে আবার ঘুরে যাবো। এই আপনার কেমন লেগেছে চাচা? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লেগেছে। চাচার খুব যদি ওই যে কি আর নাম, আরিফের চা খুব ভালো লেগেছে। গতবার খেয়েছিলেন ওইদের কাছে? হ্যাঁ, অতটা ভালো লাগেনি, কিন্তু এখানে এর নামটা কি যেন, জাফর মামা চাটা খুব ভালোই লাগে। ভাই আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে। গতবার আমরা লালন মেলা এসেছিলাম, ওখানে পোড়া রুটি আর চা খেয়েছিলাম। তো এবার পোড়া রুটি না, শুধু মালাই চা খেলাম, বেশ ভালো লাগলো। গতবারের থেকে ভালো লেগেছে এবং বলা যায় ভালো আর কি, ভালো আরিফ মামার থেকে ভালো। পোড়া রুটি খাইনি। ভাই আপনার কেমন লেগেছে? চাটা আমার এই প্রথম এই মালাই চাটা খেলাম। মালাইয়ের যে কাপটা আমি আজকে প্রথম খেলাম, তাতে যে চাটা দিলে খুব ভালো লাগে। তো আজকে আমরা যে গ্রুপ সহ যে আমরা এসেছিলাম আসলে চা খেতে, মূলত আমরা আসলে চা খেতে আসিনি, আমরা এসেছিলাম লালন মেলায়। তো লালন মেলায় সারাদিন দৌড়াদৌড়ি করে এই যে পড়ন্ত বিকেলে এসে এখানে চা খেলাম, সবার কাছে বেশ ভালো লেগেছে বলে জানতে পারলাম। আর এরপরে জানতে চাবো যে লালন মেলা সম্পর্কে তাদের কার কী অভিমত। তো আবারও ছোট ভাইকে দিয়ে শুরু করি। আমি আসলে জীবনের প্রথম লালন মেলা এসেছি, কিন্তু আমি যা জানি লালন মেলায় প্রচুর পরিমাণে গাঁজা খাওয়া হয়, কিন্তু আমি দেখতে আসছিলাম গাঁজা মানে কতটা মানে খায়। বেশ ভালো পরিমাণে গাঁজা মজুদ আছে, কিন্তু লুকায়িত। আমাদের দেখে তারা গাঁজা বের করেনি, কিন্তু তারা টুকটাক খেয়েছে, দেখেছি, কিন্তু ছবি তুলতে পারিনি। দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানে লালন মানে কি গাঁজা? তাহলে না, লালন মানে তো আত্মাধিকতা, কিন্তু লালনের মেলা মানে হচ্ছে লালনের গাঁজা। আতিক ভাই আপনার কেমন লেগেছে বলে? অভিব্যক্তি প্রকাশ করতে গেলে কিছুটা আধ্যাত্মিকতা আবেশ পাবো ভাবছিলাম, কিন্তু আধ্যাত্মিকতার আবেশ পাইনি, পেয়েছি গাজার আবেশ, গাজার ছড়াছড়ি চারপাশে। হ্যাঁ, লালন ভক্ত মানে মনে হচ্ছে যেন গাজা। হ্যাঁ, গাজা ভক্ত, গাজার ছড়াছড়ি। যাক ভাই আপনার কেমন লেগেছে? ভাই আমি তো 2 বছর থেকে আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আতিক যেটা বললো যে লালন ভক্ত আধ্যাত্মিক পাওয়া, কিন্তু সেটা হচ্ছে যে গাঁজা ভক্তই আর কি, প্রাধান্যটা গাঁজা ভক্তই হয়ে যাচ্ছে আর কি, এইটুক আর কি। এটা আরও একটু চেঞ্জ হওয়া দরকার, আধ্যাত্মিক হওয়া দরকার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আর একটা প্রশ্ন আমি আতিক ভাইয়ের কাছে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি তো গাজার আবেশ পেলেন, কিন্তু এটা আসলে দুইটা কিন্তু পার্ট আছে। একটা হচ্ছে লালন একাডেমির ওই দিকটা, যে পাশে হচ্ছে লালনের মাজার, আর এই পাশটা মানে কোন দিকে আপনার বেশি মনে হয়েছে যে আসলে গাজার আসরটা কোন দিকে বেশি? দুই পাশেই সমান। আধ্যাত্মিকতার কোনো কিছু তাদের যে মাঝে চর্চা, সেটাও দেখতে পান। আচ্ছা, লালন মেলায় আপনি তো প্রথম এসেছেন, আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা হলো, আমি কোনোদিন লালন মেলায় আসিনি। আজকে এসে দেখেই যে গাঁজার পুরিয়া টানা দেখে আমার খুব ভালো লাগে। এটাই লালন মেলার সূচনা মনে হয়। হ্যাঁ, গাঁজা খাওয়া দেখে অভিজ্ঞতা হলো যে হ্যাঁ, এখানে গাঁজারই মেলা হয়। না, গাঁজা আমি খাওয়ার সাহস পাইনি, খাই। অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমাদের সঙ্গে আমাদের টিমে যারা ছিল সবার একটাই মানে কথা, সেটা হচ্ছে যে লালনের মেলা মানেই হচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে যে গাঁজার মেলা।
এখানে গাঁজার একটা ছড়াছড়ি বা নেশার একটা ছড়াছড়ি। তো এই মাদক এই বিষয়টাকে যদি আরেকটু নিয়ন্ত্রণ করা যায় বা এর যে আধ্যাত্মিকতা বা আসলে আরও একটা বিষয় আমার কাছে মনে হয়েছে টোটালটা ঘুরে আমি অনেকগুলো যারা এখানে এসছে লালনের ভক্ত বা লালনের আশেকান যারা এসছে তাদের সঙ্গে আমি ইন্টারভিউ করেছি, সেটা আপনারা অলরেডি দেখেছেন। তো অধিকাংশের যে মতামত যেটা তাদের কাছ থেকে পেলাম, অনেকে জানেই না আসলে কেন আসে। এমন একটা অবস্থা যে তাদের বাবারা এসছিল, তাদের দাদারা এসছিল, বংশ পরম্পরায় কেউ কেউ আসছে বা কেউ আসছে যে পাড়া প্রতিবেশী এইভাবে আসছে। মূলত তাদের এখানে যে আধ্যাত্মিকতার কোনো চর্চা বা এখান থেকে কোনো দীক্ষা এগুলো কিছু নিয়ে যাবে বা এখান থেকে কোনো কিছু আত্মশোধন করবে, এই বিষয়গুলো ওদের মধ্যে নাই। বরং ওরা এখানে আসছে একটা মনে হচ্ছে যে একটা রেওয়াজকে পালন করার উদ্দেশ্যেই তারা এখানে এসছে এবং সেই রেওয়াজ পালন করে আবার ওই যে 2 দিন 3 দিন থাকবে, এখানে গাঁজা খাবে, এরপরে চলে যাবে। জাস্ট এইটা আমার কাছে মনে হয়েছে সার্বিক যেই পুরোটা ঘুরে। আর বাকি তো আপনারা এর আগের যে ফুটেজগুলো আছে সেগুলো আপনারা দেখেছেন। তো টোটাল হচ্ছে এই অবস্থা। তো আজকের মতো আমরা এখানে রাখছি, এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।